উপস্থিতি আমার কথা শুরু করব। আমার এক্সপেরিয়েন্সটা শুরু করব হচ্ছে জুলাই বিপ্লব থেকে। তার আগে আমি একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশে জার্নালিজমের একটা রিভলিউশন ঘটে গিয়েছে। আমি যখন সাংবাদিকতা করি, সাংবাদিকতা করতাম বা বাংলাদেশ সংবাদ সংস্থায় ইন্ডিপেন্ডেন্টে, ওই সময় আমরা দেখেছি যে আমাদের রিপোর্ট করতে হতো, মেইলের মাধ্যমে রিপোর্ট করতে হতো, ভিডিও অডিও পাঠাতে হতো, এরপরে সেটা পত্রিকায় ছাপা হতো, অনলাইনে ছাপা হতো, পরের দিন আমরা দেখতাম। এরপরে কিছুদিন পরে সেটা আরো বেশি অ্যাডভান্স হয়ে অফিস থেকে বলা শুরু করলো, ঠিক আছে আমরা মেসেজিং অ্যাপসগুলো ইউজ করি। কোনো হাউসগুলো তারা নিজেরাই সফটওয়্যার ডেভেলপ করে তারা নিজেদের করসপন্ডেন্টদেরকে, তাদের নিউজ এডিটরদেরকে শুরু করে সকল এমপ্লয়ীদেরকে সেই ডিভাইস ইউজ করার জন্য বলতো, সফটওয়্যারগুলো ইউজ করার জন্য বলতো। এবং লাস্ট মোস্ট প্রবাবলি করোনার পরে সবচেয়ে বড় রিভলিউশনটা ঘটে মাল্টিমিডিয়া জার্নালিজম। একটা সময় বিডি নিউজ শুরু করেছিল বাংলাদেশের সিটিজেন জার্নালিজম নামে, সবাই কিভাবে সাংবাদিক হইতে পারে, এবং এটা অনেক আগে 2017-18 সালের দিকে আমার মনে পড়ে। এরপরে তো 2020 সালের করোনার পরে একটা বড় ধরনের রিভলিউশন আসে এবং ম্যাক্সিমাম মিডিয়া আউটলেটগুলো মেইন স্ট্রিম থেকে শুরু করে যা আছে সবাই তারা অনলাইনে রিপোর্টিং করার ব্যাপারে বিভিন্ন ধরনের, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে, ইনস্টাগ্রামে তাদের প্রোফাইলগুলো খোলে এবং তার মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। এখানে যারা উপস্থিত আছেন একটা বড় অংশ সেখানে আপনারা কাজ করছেন। প্রিয় উপস্থিতি, আমরা জুলাই রিভলিউশনের সময় অনেকগুলো বিষয় প্রত্যক্ষ করেছি। আমার মনে পড়ে যখন আমরা 9 দফা হাতে পেলাম, 9 দফা সার্কুলেশন করার জন্য আমরা বিভিন্ন মিডিয়া হাউসে দৌড়াদৌড়ি করছিলাম। তো এইটা মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণ সেন্সরিং হয়েছে। তবে এতটুকু বলতে চাই যে মেইন স্ট্রিম মিডিয়ার অনেক সাংবাদিক ছিলেন যারা আমাদেরকে প্রচুর হেল্প করেছেন এটা কিভাবে সার্কুলেট করতে হবে। মেসেজের মাধ্যমে, তখন তো নেট বন্ধ, সবকিছুই বন্ধ, মেসেজিং অ্যাপসও ইউজ করা যাচ্ছিল না। তখন এক একটা মেসেজের দাম হচ্ছে 16 টাকা 17 টাকা, মানে মোবাইল ফোনের মেসেজ। সেটাকে কনভে করে মেইন স্ট্রিম জার্নালিস্টরা, মাল্টিমিডিয়া জার্নালিস্টরা হেল্প করেছেন। মাল্টিমিডিয়া জার্নালিস্টরা সবচেয়ে বেশি হেল্প করেছেন হচ্ছে রিয়েল টাইম আপডেট দিয়ে ইনসাইড ঢাকা সিটির কোথায় কি হচ্ছে, বিশেষ করে 18 তারিখে যখন কমপ্লিট শাটডাউন হয়ে যায় এবং কারফিউ হয়, তারপর থেকে কমিউনিকেশনটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো আমরা যারা জুলাই বিপ্লবে কাজ করেছি অনেকেই, আমাদের সাথে প্রচুর পরিমাণ আপনাদের মতো মাল্টিমিডিয়া জার্নালিস্টদের রিলেশনশিপ ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। এখানে অনেকে বসে আছেন যারা সেই সময় বেশি করে আমার সাথে কমিউনিকেশন করেছেন, আমাদের টিম হয়ে আমরা যারা কাজ করেছি আমাদের সাথে ভূমিকা রেখেছেন। তো সেই জায়গায় তারা বিভিন্ন সময় টাইম টু টাইম আপডেট দিতেন, মোবাইল টেক্সট পাঠিয়ে, যাত্রাবাড়িতে কি হচ্ছে, রামপুরায় কি হচ্ছে, এরপরে মোহাম্মদপুরে কি হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, এই বিষয়গুলো আপডেট দিতেন। তো সেই জায়গাগুলোতে যারা পলিসি মেকার ছিল এই মুভমেন্টে, তারা কিন্তু খুব ভালো ভূমিকা রাখছিল। সে সময় অনেকেই ভূমিকা রাখছে। এই যে এখানে মুসাদ্দেক ইবনে মোহাম্মদ ছিল, সেই ভূমিকা রাখছে, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। তো যাই হোক, সেই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম এই কারণে যে দেশ ও জাতির সামনে রিয়েল টাইম আপডেটটা তুলে ধরার একমাত্র মাধ্যম হচ্ছে বর্তমানে বাংলাদেশের মাল্টিমিডিয়া জার্নালিস্টরা। তো সেই জায়গা থেকে মেইন স্ট্রিম মিডিয়াগুলা, টেলিভিশন এবং নিউজ পেপারগুলো যত ধরনের সেন্সরিং করুক না কেন, জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি একটা ভিডিও ফেসবুকে চলে যাওয়ার পর ওইটাকে আর কি সেন্সরিং করবে, ওটা তো ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা বলে যে এই সামনে যে আমরা নির্বাচনটা পেতে যাচ্ছি, সেই নির্বাচনটাকে আরো বেশি সুন্দর করার জন্য, সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের ভূমিকা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বলে আমার কাছে মনে হয়। প্রত্যেক কেন্দ্রে যদি 1-2 জন করে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যদি ভূমিকা রাখার সুযোগ হতো, বা 2-3টা কেন্দ্র বেসিসে যদি একজন করে দায়িত্ব পালন করার সুযোগ হতো, তাহলে রিয়েল টাইম আপডেটটা দেশ ও জাতির কাছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হতো। 2018 সালের ইলেকশনের কথা বলছি, তখন আমি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিএসএস এর করেসপন্ডেন্ট হিসেবে আমাদের পুরো সাভার আশুলিয়ায় দায়িত্ব পালন করছি। আমি প্রায় 25টি কেন্দ্রে গিয়েছিলাম। তো 25টি কেন্দ্রে যাওয়ার আপডেটটা হলো যে মিডিয়াতে প্রচুর পরিমাণ সেন্সরিং করার কারণে সেখানে কাজ করতে দিচ্ছিল না, ছবি ভিডিও তোলার ক্ষেত্রে প্রচুর পরিমাণ রেস্ট্রিকশন ছিল, এবং সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নিজেরাই সিল মারছে। এবং আমরা দেখেছি যে একজন কতটা সিল মারতে পারলো, গর্ববোধ করছিল যে আমি 20টা মেরেছি, আমি 25টা মারছি।
এটা এখানে অনেকে যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন আপনারা জানেন। তো এই এক্সপিরিয়েন্সটা থেকে আমি যেটা বলতে চাই যে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যখন সেখানে ভূমিকা রাখার সুযোগ থাকবে, তখন কিন্তু যারা অতীতে এই ধরনের কাজ করে অভ্যস্ত ছিল তারা কিন্তু এই কাজ করার সাহস পাবে না। সুতরাং রিয়েল টাইম আপডেটটা যদি ধরেন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলো, সেখান থেকে কোনো ভোটে যদি কারচুপি হয় বা কোথাও যদি কেউ সিল মারার চেষ্টা করে, কোথাও যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই মাল্টিমিডিয়া জার্নালিস্টরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন এবং বাকিদেরকে কিন্তু সতর্ক করে দেবেন তাদের রিয়েল টাইম আপডেটের মাধ্যমে। এবার আসি প্রি ইলেকশন পিরিয়ডে। এখন তো আমরা একটা প্রি ইলেকশন পিরিয়ড পার করছি, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখছি ইলেকশন কমিশন বিশাল একটা কর্মযজ্ঞ পরিচালনা করছে। এরপরে যারা সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া, তারা এক ধরনের ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে। কে নির্বাচনে কারা জিতলে সোসাইটির জন্য ভালো হবে, কারা আসলে সোসাইটির জন্য খারাপ হবে, এই বিষয়ে একটা বড় ধরনের আলোচনা সমালোচনা চলছে। আবার ডিপ স্টেট থেকে শুরু করে সিভিল প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, তারা এক ধরনের রোল নিয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু মাল্টিমিডিয়া জার্নালিস্টদের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা হলো যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ, যে বিষয়গুলো বিভিন্ন ধরনের মিডিয়া তাদের হাউস পলিসির কারণে হোক অথবা মালিকানার কারণেই হোক সেটা সেন্সরিং করে থাকে, কিন্তু যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছেন, মোবাইল জার্নালিস্ট যারা আছেন, তারা কিন্তু নির্দ্বিধায় এই বিষয়গুলো দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারেন। আমি অনুরোধ রাখবো যারা এখানে উপস্থিত আছেন আপনারা সেই কাজটি করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো প্যারামিটার এখানে কাজ করে, সেই প্রত্যেকটা প্যারামিটারকে সুষ্ঠুভাবে ফাংশন করার জন্য রিয়েল টাইম আপডেট তুলে ধরার মাধ্যমে আপনারা এই কাজগুলো করবেন। প্রিয় উপস্থিতি, আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব। সেটি হচ্ছে যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম একটা আমাদের কথা বলার জায়গা ছিল হচ্ছে রিফর্মেশন। এই রিফর্মেশন নিয়ে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনের যারা কাজ করেছেন তারা অনেক ধরনের রিপোর্ট সাবমিট করেছে। এরপরে হচ্ছে আমাদের একটা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছিল, সেখানে অনেক ধরনের সংস্কারের সুপারিশ হয়েছে। সংস্কারের যে নীতিমালা ছিল সেটাকে অনেকে স্বাক্ষর করেছে। তো আসলে আমাদের সংস্কারটা দরকার। একটা আমাদের যে প্ল্যাটফর্ম আজকে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমাদের যিনি কনভেনার উনি বলেছেন যে আমাদের মূল ফোকাসটা ছিল, যে এই প্ল্যাটফর্ম করার মূল ফোকাসটা ছিল যে ডেমোক্রেসিকে ইনশিওর করা। আমরা তো ভোট দিতে পারি নাই, তো সেই জায়গায় এই ডেমোক্রেসিকে এস্টাবলিশ করা, প্রত্যেকের মাঝে ইনশিওর করার জন্য একদিকে যেমন ইলেকশন কমিশনের ভূমিকা রাখতে হবে, সিভিল সোসাইটির ভূমিকা রাখতে হবে, মিডিয়ার ভূমিকা রাখতে হবে, ঠিক তেমনি স্পেশালি আমি এখানে অ্যাড্রেস করবো মাল্টিমিডিয়া সাংবাদিকদের। আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি, কারণ আপনারা হচ্ছে একদম মাঠে থাকবেন। কোনো হাউসের যিনি সিএনই বা নিউজ এডিটর বা সাব এডিটর যারা থাকেন তাদের মতো না, আপনারা অনেকটা মাঠে। আপনারা যেভাবে একটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরবেন, মিডিয়াগুলো সেভাবেই ফ্রেমিং করবে, সেভাবেই এটাকে স্ট্যাবলিশ করবে এবং সেখান থেকে যারা ফায়দা নেবে, যারা লাভবান হবার নেবে, যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যেহেতু আমরা যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছি, আমি নিজেও 2টা মাল্টিমিডিয়া হাউস পরিচালনা করি, তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সততার সাথে আমরা দায়িত্ব পালন করব এবং রিয়েল টাইম আপডেট দেওয়ার মাধ্যমে দেশ ও জাতির খেদমত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।